Right, হ্যাঁ। To conduct a transmission line এর length 10 cm, sinusoidal signal voltage signal এর amplitude হচ্ছে 1 volt, which is applied to one end of the line. If the signal travels on the line with a speed of 2 into 10 to the power 8 meter per second, তার মানে কি সিগন্যালের ভেলোসিটিটা হচ্ছে 2 into 10 to the power 8 meter per second. In that case, তিনটা জিনিস বের করো। ফার্স্ট অফ অল বের করো ট্রানজিট টাইম, তার কত। সেকেন্ডলি বের করো ফ্রিকোয়েন্সি, এটা আমি পুরাটাই লিখি তাহলে। আর 3 নাম্বারটা হচ্ছে এইটা। ইনপুটটাকে আমি এরকম শর্টে লিখলাম, passing করো দেখি, তোমরা করবা 5 মিনিট টাইম, আমি যাকে জিজ্ঞেস করব সে উত্তর বলবে। Transit time, frequency at which transit time is 10% of the signal period, signal voltage on the other end of the line at an instant when input signal is passing through positive maximum at 500 megahertz. হচ্ছে পারি? আগের দিনের সূত্রের সাথে ম্যাচ আছে কোনো? পাঁচ মিনিট টাইম, বেশি বড় অঙ্ক না। আমরা আগের দিন কি বুঝছি বুঝি নাই সেটা দেখার জন্যই আজকের এটা করা। ইসমাম হোসেন করতেছি নাকি অঙ্ক? জি ম্যাম। ট্রানজিট টাইম বার হয়েছে? জি ম্যাম।
কত আসছে ট্রানজিট টাইম? 5 × 10 to the power minus 10 second. 5 × 10 to the power minus 10 seconds. ওকে, আচ্ছা করতে থাকো। শেষ হলে, কারো শেষ হইলে আমাকে বলো, জানাও। নওশিন শর্মিলি করছি, করছি বিটা করছি, বি পার্টটা। বাবা তোমার গলার আওয়াজ এত আসছে কেন? করতে থাকো। অনেকক্ষণ তো দিলাম। মাহমুদুল হাসান করছি? ম্যাম দুইটা করছি। বি করছি? বি 2.10 হার্টজ এরকম একটা আসছে। কত হার্টজ? 10 25? 21 2 multiply 10 ও আচ্ছা, 2 multiplied by 10 to the power 10। জি ম্যাম এরকম কিছু। তার মানে কি কত হার্টজ সেটা বলো। আচ্ছা 20 গিগাহার্টজ এরকম। আচ্ছা, আর কেউ সি করছি নাকি কেউ? শাহিন আলম সি করছি? না ম্যাম করিনি। করেন, তাড়াতাড়ি করেন। সি করছি এমন কেউ আছে? সি শেষ এমন কেউ নাই? Ma'am, C -1 volt. সি -1 ভোল্ট। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি ধরে নিচ্ছি সবার শেষ হয়েছে। হ্যাঁ, আমরা এবার প্রথম থেকে যাই। এ তো আমাদের খুবই সহজ, আমরা এর আগের দিন দেখছিলাম। ট্রানজিট টাইম মানে হচ্ছে একটা সার্টেন পয়েন্টের ট্রান্সমিশন লাইনের এক মানে সোর্স থেকে লোডের দিকে যেতে যতটুকু লাগে। তো যেহেতু আমরা বলেই দিছি ডিসটেন্স 10 সেন্টিমিটার, সো এই 10 সেন্টিমিটার যদি ওই এস ইকুয়াল টু ভিটি এর সূত্রে যাই, এল ডিভাইডেড বাই এই ভেলোসিটি হচ্ছে আমার ট্রানজিট টাইম। 10 সেন্টিমিটার যেহেতু, সো সেটাকে আমাকে করতে হবে মিটারে নিয়ে নিতে হবে। জাস্ট ইউনিটটাকে আমাকে চেঞ্জ করার জন্য। আর 2 × 10⁸ মিটার পার সেকেন্ড যেটা, সেটাকে আমার, সেটা তো এমনিতেই থাকবে। সো 10 সেন্টিমিটার মানে ইউনিট কনভার্সন করলে আমাদের আনসার কি আসে? আনসার আসে হচ্ছে
5 into 10 to the minus 10 বা এক কথায় 0.5 ন্যানোসেকেন্ড বলতে পারি না, 0.5 ন্যানোসেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে frequency at which transit time is 10% of the signal period. Transit time signal period এর 10 জি জি বলেন। ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম ভিডিওটা একটু মানে প্রবলেম, মানে আপনার ক্যামেরার মোবাইল সরে অ্যাঙ্গেলটা গেছে নাকি? প্রবলেম হচ্ছে। হ্যাঁ 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 জি 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 ম্যাম। এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা এবারে আসি সেকেন্ড পার্টটাতে। সেকেন্ড পার্টটাতে আমরা কি বলছি, ট্রানজিট টাইম টাইম পিরিয়ডের 10%। তার মানে বেসিক্যালি সোজা কথা এভাবে লিখি, পয়েন্ট দিয়ে ট্রানজিট টাইম টাইম পিরিয়ডের যদি 10% হয়, এখান থেকে আমরা টাইম পিরিয়ড বার করব। টাইম পিরিয়ডের সূত্র কি, f equal to 1/t। সো সেখান থেকে আমার এই টিটার জায়গায় আমি 1/f বসায়ে আমি ইজিলি ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারবো। ফ্রিকোয়েন্সি আমাদের কত আসছে, 200 মেগাহার্টজ, বা ওই যে তোমরা এক একজন এক এক ইউনিটে প্রকাশ করো, সেটাতে কিছু আসা যায় না। নাও থার্ড কেসটা, থার্ড কেসে কি বলা হচ্ছে, থার্ড মোবাইলটা বারবার থার্ড কেসের মেইন পয়েন্টটা হচ্ছে সিগন্যাল ভোল্টেজ অন দা আদার এন্ড অফ দ্য ট্রান্সমিশন লাইন। সো লেটস সে এখান থেকে আমার ট্রান্সমিট করা শুরু হয়েছিল, এটা আমার ভোল্টেজ সোর্স, 10 সেন্টিমিটার লেন্থের আমার ট্রান্সমিশন লাইন, এখানে আছে আমার লোড, এই এন্ডে আমাকে সিগন্যালের ভোল্টেজ বার করতে বলা হচ্ছে। কোন signal voltage on the other end of the transmission line at an instant when the input signal is passing through positive maximum। তার মানে কি, ওই ইনস্ট্যান্টে সিগন্যালটা বার করো যে ইনস্ট্যান্টের সিগন্যালটা পজিটিভ ম্যাক্সিমাম থাকে। সো ম্যাম কনসিডার, ক্যামেরাটা স্টেবল থাকতেছে না। ওহো তাই তো দেখতেছি। অন ক্যামেরাটা আমার আচ্ছা। সো আমাকে যদি দেখতে হয় যে এট দ্য আদার এন্ড যেখানে পজিটিভ ম্যাক্সিমামে আছে, তার মানে আমার ইকুয়েশনটাকে আমি এভাবে লিখে দিতে পারি না, অন্য পেজে যাই, ভোল্টেজ VT ইজ ইকুয়াল টু, একদম আমাদের ইন্টারমিডিয়েটের সূত্র, যদি এটা হয়ে থাকে আমাদেরকে বলেই দিছে অ্যামপ্লিটিউড 1, সো এ তো 1 হয়ে গেল, cos 2 পাই, f এর ভ্যালু আমাদের বলে দিছে 500 মেগাহার্টজ, সেটা আমি বসালাম, ইনটু t। ঠিক আছে, এখন লেটস সে যে যদি আমি এরকম বলি যে একটা ইনস্ট্যান্ট, ধরো কথা কথা টি এর ভ্যালু যখন 0, টি এর ভ্যালু যখন 0, সেই ক্ষেত্রে আমার এই ভোল্টেজের ভ্যালুটা কত আসবে, 1 আসবে, ভিটি এর ভ্যালু 1 ভোল্ট আসবে। এটা হচ্ছে আমার কোনখানকার ভ্যালু, এটা হচ্ছে আমার t equal to 0 ইনস্ট্যান্টে লেটস সে ইনপুট ভোল্টেজটা আমার 1 ভোল্ট। এখন আমি যেহেতু আমাকে বলছে আদার এন্ড, তার মানে অন্য এন্ডে, সেই অন্য এন্ড মানে কি, লোডের এন্ড, সেই আদার এন্ডের যেতে সিগন্যালের কতক্ষণ লাগে, নরমালি কি ট্রানজিট টাইমের সময় সমান সময় লাগে, তাই তো। সো আমি যদি 0 থেকে শুরু করে থাকি, তাহলে আমার ট্রানজিট টাইমের পাস করে আসলে আমার যদি আদার এন্ডের ভোল্টেজ আমাকে দেখতে হয়, তাহলে সেটা কি হবে, এইখানে যেটা ছিল cos 2 পাই -6 ইনটু
ট্রানজিট টাইমের ভ্যালু কত? 0.5 into 10 to the power minus 9. 0.5 into 10 to the power minus 9 বসাও দেখি কত আসছে তোমাদের। এটা মানে 10 to the power 6 হবে, minus 6 না। ট্রানজিট টাইম হচ্ছে 0.5 into 10 to the power minus 9 আর এটা 500 into 10 to the power minus 6, সো আলটিমেটলি কি হয়, কত আসে এখানে? আসে নাকি 250 into 10 to the power 3, হ্যাঁ 5/2 আসে। cos pi by 2 আসে, ভ্যালু কত? 0। cos 90 ডিগ্রি ভ্যালু 0 ভোল্ট। আমরা এই ইকুয়েশনটা কেন বসালাম? ওই যে আমাদেরকে কন্ডিশন বলে দেওয়া আছে যে সিগন্যাল তার পজিটিভ ম্যাক্সিমামে আছে, ওই কন্ডিশনটার উপর ডিপেন্ড করে আমরা এখানে বসালাম যে আমার ইকুয়েশনটা কোসাইন দিয়ে। আমি যদি সাইন দিয়ে ইকুয়েশন শুরু করতাম তাহলে কিন্তু এটা 0 আসতো না, আসতো? ওকে, সো আমাদের মেইন কথা হচ্ছে এখানে দেখো, আমরা খেয়াল করে দেখো আমাদের একটা সার্টেন পয়েন্টের সে 0 থেকে 0 ইনস্ট্যান্ট থেকে ট্রানজিট টাইম পর্যন্ত 0.5 ন্যানোসেকেন্ড যেতে যেতে দেখো ম্যাক্সিমাম থেকে 0 তে চলে আসতেছে। কথা বোঝা যাচ্ছে? সো ডেফিনেটলি আমরা ট্রান্সমিশন লাইনের প্রবলেম লাম্পড থিওরি দিয়ে অ্যাড্রেস করতে পারবো না, লাম্প থিওরি দিয়ে সলভ করতে পারবো না। সো আমাদেরকে কিভাবে সলভ করতে হবে? আমাদের ওই ডিস্ট্রিবিউটেড লাইন সার্কিট থিওরি দিয়ে সলভ করতে হবে। এখন ডিস্ট্রিবিউটেড লাইন সার্কিট থিওরি দিয়ে সলভ করার সময় এবার আমরা চলে আসি, গত ক্লাসেও অ্যাকচুয়ালি আমরা এই কথাটা বলছিলাম, ফরওয়ার্ড ওয়েভ, ব্যাকওয়ার্ড ওয়েভ। ফরওয়ার্ড ওয়েভ, ব্যাকওয়ার্ড ওয়েভ আমরা আনিস স্যারের কাছে নিশ্চয়ই পড়েছি। যখন ফরওয়ার্ড ওয়েভ থাকে তখন তার যে ফেজ থাকে, ব্যাকওয়ার্ড ওয়েভে কি হয়, ব্যাকওয়ার্ড ওয়েভে তার ফেজটা জাস্ট অপোজিট হয়ে যায়, তাই তো? সো আমি যদি ফরওয়ার্ড ওয়েভকে বলে থাকি, আমি ব্যাকওয়ার্ড ওয়েভকে কি বলবো, ব্যাকওয়ার্ড ওয়েভের অ্যামপ্লিটিউড আমি v মাইনাস ধরছি আর প্রপাগেশন কনস্ট্যান্টটা জাস্ট অপোজিট হয়ে যাবে। সো দিস ইজ দা ব্যাকওয়ার্ড ওয়েভ, রাইট? আচ্ছা, এখন আমাদের এই ট্রান্সমিশন লাইনের কিছু প্রপার্টি আছে। কিছু প্রপার্টি বলতে কি কি? প্রথম হচ্ছে প্রাইমারি প্রপার্টি। প্রাইমারি প্রপার্টি গুলা কি? ক্ষুদ্রতম দূরত্বে, ওই যে আমার আর এল জি সি বের করেছিলাম মানে পুট করেছিলাম আমরা এর আগের দিন, আমরা ট্রান্সমিশন লাইনের ছবি এঁকেছিলাম না? সো এইগুলা হচ্ছে আমার প্রাইমারি কনস্ট্যান্ট, প্রাইমারি ফ্যাক্টর। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কতগুলো সেকেন্ডারি কনস্ট্যান্ট আছে, সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক টার্মস আছে, যেগুলো ট্রান্সমিশন লাইনের এই কি বলবো, ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারকে সে আইডেন্টিফাই করে থাকে। সেই দুইটা কি? একটা হচ্ছে এই যে গামা, প্রপাগেশন কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স জেড নট। জেড নটটা কি করে থাকে? জেড নটটা অ্যাকচুয়ালি আমার ট্রান্সমিশন লাইনে কিভাবে কোথা দিয়ে এনার্জি ফ্লো হচ্ছে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে থাকে। জেড নটটা ট্রান্সমিশন লাইনের একেবারে ক্যারেক্টারিস্টিক্স কে প্রকাশ করে থাকে। এবং এই জেড নটটাকে কিভাবে আইডেন্টিফাই করা হয়? at any location of the transmission line, আমি যদি চিন্তা করি যে ভোল্টেজ আর কারেন্টের অ্যামপ্লিটিউডের রেশিও, তাহলে দ্যাট উড গিভ মি দা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। মানে হচ্ছে এটা যদি আমার ফরওয়ার্ড ওয়েভের ভোল্টেজের ওয়েভ হয়, লেটস সে কারেন্টের ওয়েভ হচ্ছে আমার এইটা, ফরওয়ার্ড কারেন্ট, ব্যাকওয়ার্ড কারেন্ট, এভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা কোনটা? ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ আর ফরওয়ার্ড কারেন্টের রেশিও। বা আবার ব্যাকওয়ার্ডের টার্মসেও বলা যায় ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ইন টার্মস অফ ব্যাকওয়ার্ড হচ্ছে ব্যাকওয়ার্ড ভোল্টেজের অ্যামপ্লিটিউড
আর ব্যাকওয়ার্ড কারেন্টের অ্যামপ্লিটিউডের রেশিও। এবং এইটা আমাদেরকে এই জেড নট ইট গভর্নস দ্য এনার্জি ফ্লো, আমার কোন দিক থেকে এনার্জি ফ্লো হচ্ছে ট্রান্সমিশন লাইনের, সেই জিনিসটা আমাকে এই জেড নট থেকে বলে দেওয়া হয়। তোমরা হয়তো বা আনিস স্যারের কাছে জেড নট এর অনেক বড় একটা ইকুয়েশন সলভ করে আসছো, করছি নাকি আমরা এই জিনিসটা? জি ম্যাম। আচ্ছা, বাট আমরা যখন একটা আইডিয়াল ট্রান্সমিশন লাইন চিন্তা করতে যাব, আমরা এই এলসি এই পার্ট গুলাকে ইগনোর করতে পারি বিভিন্ন রকমের, তোমরা সিম্পলিফাই করে হয়তো বা দেখে আসছো। আলটিমেটলি মানে এলসি বলি না, কি বলবো, এলসি তো বলা উচিত না, আমার বলা উচিত ইমাজিনারি পার্ট গুলাকে আমি ইগনোর করে আসবো বিভিন্ন সিম্পলিফিকেশনের মাধ্যমে, এবং আলটিমেটলি আমার আসবে হচ্ছে √L by C, which shows যে এই জেড নটটা একটা রিয়েল কোয়ান্টিটি। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স will always be a real quantity. প্র্যাকটিক্যালি যদি কমপ্লেক্স পার্ট থেকেও থাকে, থিওরিটিক্যালি আমরা সবসময় ধরবো জেড নটটা হচ্ছে একটা রিয়েল পার্ট, রিয়েল কোয়ান্টিটি। এবং প্রত্যেকটা এলিমেন্টের, যেমন ধরো কোয়াক্সিয়াল কেবল, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের কেবল টিভি লাইনের জন্য হোক বা আমাদের অ্যান্টেনা ল্যাবে আসতে পারে, বা তোমরা ইভেন অসিলোস্কোপের জন্য তোমরা কোয়াক্সিয়াল কেবল ইউজ করছো নাকি? হ্যাঁ ম্যাম করছি। আচ্ছা, প্রত্যেকটা কেবল এক একটা ট্রান্সমিশন লাইন যদি চিন্তা করি, প্রত্যেকের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আছে। এখন আমার কাছে, আমিও বাজার থেকে একটা ট্রান্সমিশন লাইন কিনে নিয়ে আসলাম, একটা কোয়াক্সিয়াল কেবল কিনে নিয়ে আসলাম যেটা 1 গিগাহার্টজ অ্যাবাভ কাজ করবে। তুমিও বাজার থেকে একটা 1 গিগাহার্টজ অ্যাবাভ কোয়াক্সিয়াল কেবল কিনে নিয়ে আসলাম। আমাদেরটা কি একই রকম নাকি না, সেটা কিভাবে বুঝবো? এই কোয়াক্সিয়াল কেবলের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের উপরে। 50 ওহমের কোয়াক্সিয়াল কেবল কিনছি আমি, ও তোমারটাও যদি 50 ওহম হয় ফাইন, আমাদের দুজনের কোয়াক্সিয়াল কেবল সেম। জাস্ট এই যে কোয়াক্সিয়াল কেবল উদাহরণ দিলাম বিকজ ট্রান্সমিশন লাইনের খুব কমন সহজ একটা এক্সাম্পল হচ্ছে এইটা। সো আমার এই কোয়াক্সিয়াল কেবলের জন্য যদি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স চিন্তা করি, সেটা মোস্টলি 50 ওহম হয়। টিভিটা যদিও যতদূর মনে পড়ে 75 ওহম, বাট আমরা আমাদের মাইক্রোওয়েভের যত কাজ করব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 50 ওহম কোয়াক্সিয়াল কেবল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এটা ধরে আমরা আগাবো। ঠিক আছে, এখন যখন আমি ফরওয়ার্ড ভোল্টেজ বলছি, এবারে একটা খুব ছোট কথাতে যাই, যেহেতু এটা একটা রিয়েল কোয়ান্টিটি, রিয়েল কোয়ান্টিটি কি পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। সো আমার যখন আমি ফরওয়ার্ড ভোল্টেজে যাই V+ by I+, এটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। কখনো যদি আমি দেখি জেড নটটা মাইনাস, তখন আমি বুঝবো যে তার মানে এখানে ব্যাকওয়ার্ড ওয়েভটা প্রিভেইল করছে। কথা বোঝা যাচ্ছে? জেড নটটা রিয়েল হবে কোনো সন্দেহ নাই অলওয়েজ, বাট পজিটিভ মানে হচ্ছে আমি ফরওয়ার্ড ওয়েভটাকেই আমি ইন্টারপ্রেট করছি। যদি নেগেটিভ দেখি তাহলে নেগেটিভ মানে হচ্ছে আমার ব্যাকওয়ার্ড ওয়েভের রেশিও আসছে। বাট আমাদের আসলে এই ফরওয়ার্ড, আমাদের আসলে এই পজিটিভ নেগেটিভ নিয়ে চিন্তা না করলেও হবে, আমাদের জাস্ট মাথায় রাখতে হবে জেড নটটা আমরা থিওরিটিক্যালি পজিটিভ রিয়েল কোয়ান্টিটি হিসেবে চিন্তা করব। আচ্ছা, এখন এই জেড নট যদি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হয়, তাহলে আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে লাইন ইম্পিডেন্স। কেউ বলতে পারবে নাকি লাইন ইম্পিডেন্সটা কি জিনিস? কি জিনিস লাইন ইম্পিডেন্স? পড়ে আসার কথা আমাদের। জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস করা শুরু করবো? লাইন ইম্পিডেন্স কি জিনিস? তৌফিক 670 ইয়েস ম্যাম। বলো বাবা, লাইন ইম্পিডেন্স কি জিনিস? ম্যাম মনে পড়তেছে না। কারো মনে পড়তেছে না? এখানে এত মানুষ আছে। ভোল্টেজ আর কারেন্টের ফেজের কোণের রেশিও। ভোল্টেজ আর কারেন্টের ফেজার রেশিও বলতে আরেকটু, তুমি খুব ভালো বলছো, আরেকটু আমাকে এক্সপ্লেইন করো।
পারবা, তুমিই পারবা, বলো। না, মানে কমপ্লেক্স পার্টগুলোর রেশিও। কমপ্লেক্স পার্টগুলোর রেশিও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যখনই আমি একটা ট্রান্সমিশন লাইনের কথা চিন্তা করব, আমি যদি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ আর কারেন্টকে কমপ্লেক্স কোয়ান্টিটি হিসেবে চিন্তা করি, সেই কমপ্লেক্স কোয়ান্টিটি দুইটার যে রেশিও এনি অ্যাট এনি পয়েন্ট, সেটাই হচ্ছে আমার লাইন ইম্পিডেন্সের ডেফিনেশন। ফাইন। সো আমি যখন লাইন ইম্পিডেন্স পাচ্ছি অ্যাজ আ লাইন ইম্পিডেন্স, যখন আমি পাচ্ছি যে অ্যাজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি, এই লাইন ইম্পিডেন্সের তার মানে কি, আমার কমপ্লেক্স মানেই হচ্ছে রিয়েল আর ইমাজিনারি আছে। রিয়েল আর ইমাজিনারি থাকা মানেই হচ্ছে যে আমার একটা ম্যাগনিটিউড আর একটা ফেজ আছে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি জাস্ট সিম্পল একটা ফর্মুলা লেখার চেষ্টা করি, এবারে সহজ ভাবে, যদি হয়ে থাকে যেখানে আমার লাইন ইম্পিডেন্সটাকে ছোট করে কোনখানে কোনোভাবে যদি লিখতে পারতাম। আচ্ছা, এই এত বড় লিয়াওয়ের ইকুয়েশন আমি একটু স্কিপ করে যেতে চাবো। আমি যদি ছোট কথায় নিয়ে আসতে চাই, সরি, না, আমি বড় ইকুয়েশন গুলা থেকে অ্যাভয়েড করতে চাচ্ছি। তোমাদের লিয়াওয়ের বইয়ে পুরা লাইন ইম্পিডেন্সের বহুত ইকুয়েশন আছে, আমি ছোট সিম্পলিফাইড একটা ফর্মে আনতে চাচ্ছিলাম, বাট মনে হচ্ছে ওটার জন্য আমাকে দুই চার লাইন বেশি লিখতে হবে, সো আমি ওই জিনিসটা ইগনোর করতে চাবো। আমরা এই লাইন ইম্পিডেন্সের জন্য, লাইন ইম্পিডেন্সের কথা কেন আসছে, বিকজ এই লাইন ইম্পিডেন্স থেকে খুব সহজে লোড ইম্পিডেন্স ক্যালকুলেট করা যায়। এখন লোড ইম্পিডেন্সের কথা কেন আসছে, বিকজ আমরা নেক্সটে যেই প্রপার্টিটা পড়বো, একটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, আরেকটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, সেগুলার জন্য সেগুলাকে আমরা খুব সহজে লোড ইম্পিডেন্স এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স দিয়ে প্রকাশ করতে পারি। এই জন্য আমি লাইন ইম্পিডেন্সের একটা ইকুয়েশন এনে দেখাতে যাচ্ছিলাম যে লোড পয়েন্টে কিরকম হয়। এনিওয়ে, উই ক্যান স্কিপ দ্যাট পার্ট। এখন আমরা চলে আসি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কথায়। তাহলে আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি জিনিস জানি নাকি আমরা? জানি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট? আচ্ছা, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কথায় আসার সময়ে আমরা আবার ভোল্টেজের ইকুয়েশন থেকে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভোল্টেজের ইকুয়েশন, একটু আগে দেখে আসছি। এল কেন ইউজ করলাম, বিকজ লেটস সে আমি এনি পয়েন্ট, এনি ডিস্টেন্স এল, সোর্স থেকে এল ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ভোল্টেজের ভ্যালু ক্যালকুলেট করতে চাচ্ছি। সোর্স থেকে, এটা আমার ট্রান্সমিটারে এল ডিস্টেন্স দূরে আমি একটা কোনো পয়েন্টে ভোল্টেজের ভ্যালু ক্যালকুলেট করতে পারছি। ধরো আমার ট্রান্সমিশন লাইনটা অ্যাবসলিউটলি লসলেস, যদি লসলেস হয়ে থাকে তাহলে আমার গামা ইকুয়াল টু কি, আমি ডিরেক্টলি জে বিটা বলে দিতে পারি, বিকজ অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট নাই। সো সেই ক্ষেত্রে আমার এটা ইকুয়েশন হয়ে যায় বি প্লাস ই টু দি পাওয়ার ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে কথার কথা এই পার্টটা কমন নিয়ে বের করে নিয়ে আসি, ঠিক আছে? এইখানের যে এই পার্টটা আমাকে কি বলছে,
ব্যাকওয়ার্ড ভোল্টেজের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ফরওয়ার্ড ভোল্টেজের অ্যামপ্লিটিউড। বা আমি বলতে পারি ব্যাকওয়ার্ড ভোল্টেজটাকে যদি আমি রিভার্স রিফ্লেক্টেড ভোল্টেজ বলি আর ফরওয়ার্ড ভোল্টেজটাকে যদি আমি ইনসিডেন্ট ভোল্টেজ বলি, তাহলে এই পার্টটা কি রিফ্লেক্টেড ভোল্টেজ আর ফরওয়ার্ড ভোল্টেজের অ্যামপ্লিটিউডের রেশিও, এভাবে আমি বলতে পারি। এবং এইখানের এই রেশিওটাকেই আমরা বলে থাকি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, যেহেতু এখানে একটা পজিটিভ সাইন, এটা এখানে একটা কথা বলে নেই, এই এল ডিস্টেন্সটা আমাদের সোর্স থেকে ক্যালকুলেট করা হচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখবো আমাদের এখানে ফেজের ইকুয়েশন আমরা এখানে মাইনাস বসাবো, ওটা নিয়ে আমরা পরে চিন্তা করবো, যখন বসাবো তখন চিন্তা করবো। এখন আমরা এখানে থাকি, এই ফ্যাক্টরটাকে আমরা বলছি কি রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, এবং এই রিফ্লেকশন কোএফিশিয়েন্টটাকে আমি যদি লোড ইম্পিডেন্স আর ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের রেসপেক্টে প্রকাশ করতে চাই, তাহলে জিনিসটা এইরকম একটা ফর্মুলায় চলে আসবে। ZL মাইনাস, এই দুটোই এল ক্যাপিটাল লিখি, হ্যাঁ, ZL মাইনাস Z0 ডিভাইডেড বাই ZL প্লাস Z0। আচ্ছা, তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট থেকে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট জানার জন্য আমাকে লোড ইম্পিডেন্সের ভ্যালুটা জানতেই হবে, বা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ভ্যালু যদি আমি জেনেই থাকি, ট্রান্সমিশন লাইন ইউজ করা মানেই তো আমি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ভ্যালু জানি, বাট আমি যে, এবং এই সূত্রটার মাধ্যমে আমি একটা ট্রান্সমিশন লাইনের যে কোনো পয়েন্টের ইম্পিডেন্স যদি জানতে পারি, তাহলেই ওই পয়েন্টের রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা ক্যালকুলেট করতে পারবো। এই কথাটা কি বোঝা যাচ্ছে? ফ্রম দিস ফর্মুলা, ট্রান্সমিশন লাইনের at any point of the transmission line we can find the reflection coefficient given the impedance at that point is known. ক্লিয়ার কথাটা? আচ্ছা, আমরা কেন বলছি প্রত্যেকটা পয়েন্ট, আমার লোড তো এখানে লাগানো, বাট এই পয়েন্টেরও ইম্পিডেন্স কেন বলছি? ওই যে আমরা ডিস্ট্রিবিউটেড সার্কিট থিওরিতে দেখে এসেছি যে একটা ট্রান্সমিশন লাইনের প্রতি পয়েন্টে তার ইম্পিডেন্স চেঞ্জ হয়, সেই কারণে। সো এনি পয়েন্ট, এট এনি পয়েন্ট যদি আমাকে লোডটা জানা, ইম্পিডেন্সটা জানা থাকে, এবং কোন ইম্পিডেন্সটা জানা থাকে, ZL মানে কি, এটা একটা কিন্তু কমপ্লেক্স ভ্যালু, একটু আগেই আমরা লাইন ইম্পিডেন্স বলেছি না, এই কমপ্লেক্স ভ্যালুটা যদি আমার জানা থাকে, আমি খুব সহজে রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা জেনে ফেলতে পারবো। তার মানে কি, এটা যদি কমপ্লেক্স ভ্যালু হয়, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ডেফিনেটলি একটা কমপ্লেক্স ভ্যালু। রিফ্লেকশন কোএফিশিয়েন্ট যদি একটা কমপ্লেক্স ভ্যালু হয়, তার মানে কি, তার অবশ্যই একটা ম্যাগনিটিউড থাকবে, একটা ফেজ থাকবে, ঠিক আছে? কমপ্লেক্স হওয়ার জন্য আচ্ছা, ওই জায়গাটা তোমরা আশা করছি যে তোমরা জানো, বা তারপরে ছোট করে আমরা আবার একটু পরে বলবো, আগে এটা শেষ করে দিই। সো এখন এই কেসটাতে আমি যদি চিন্তা করি, আমার ট্রান্সমিশন লাইনটা ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে তার ZL কত? তন্ময় 673 বলো দেখি, ওপেন সার্কিট মানে ZL কত? ZL ইনফিনিটি হওয়ার কথা। ZL ইনফিনিটি, হ্যাঁ। সো ZL যদি ইনফিনিটি হয়, রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ভ্যালু কত আসতেছে এই রেশিওর ইকুয়েশন থেকে? এখন বইলো না ইনফাইনাইট বাই ইনফাইনাইট, যে গণিতের ভাষায় কথা বললো না, ফিজিক্সের ভাষায় কথা বলো। ZL যদি ইনফাইনাইট হয়ে থাকে, তাহলে আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ভ্যালু কত আসে? আসে না? ক্যালকুলেট করতে পারবো না আমরা? জি ম্যাম, ZL কত নিয়ে? ZL কত? ম্যাম 1 হবে। 1 হবে, ফাইন, থ্যাংক ইউ। আর আমি যদি শর্ট সার্কিট বলি, তাহলে আমার ZL এর ভ্যালু কত? 0 0। তাহলে সেই ক্ষেত্রে রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ভ্যালু কত আসছে? -1। সো তার মানে কি, আমার ওপেন সার্কিটের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আর শর্ট সার্কিটের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট দুইটাকে যদি আমি এখন ম্যাগনিটিউড আর ফেজের টার্মে বলতে চাই, আমি বলবো দুইটারই ম্যাগনিটিউড সমান, দুইটারই ম্যাগনিটিউড 1, কিন্তু একটা কি +1 আর একটা হচ্ছে -1। তার মানে কি, তাদের ফেজের ডিফারেন্স আছে। কতটা ডিফারেন্স আছে ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের মধ্যে ফেজের ইন টার্মস অফ রিফ্লেকশন কোএফিশিয়েন্ট? 180 ডিগ্রি। 180 ডিগ্রি ডিফারেন্স আছে, ভেরি গুড।
এই যে ছোট ছোট লাইনগুলো আমরা বলতেছি না, এই লাইনগুলা আমাদের এই সামনে যখন আমরা স্মিথ চার্ট করব বা এস প্যারামিটারের সময়ও টুকটাক লাগতে পারে, আমরা এই এই ছোটখাটো বেসিক গুলো আমাদের মাথায় থাকতে হবে, আমরা যেন কোরিলেট করতে পারি তখন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এইগুলার সম্বন্ধে এরকম ডিস্টিংক্ট লাইনই জানবো, বাট সামনে গেলে আমরা এই লাইনগুলার আরো বেশি মর্মার্থ বোঝার চেষ্টা করব। এনিওয়ে, সো এটা যদি হয়ে থাকে আমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টের কেস, এবার আমি দেখতে পেলাম কিন্তু রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ক্যান বি পজিটিভ, নেগেটিভ। আমি দেখতে পেলাম রিফ্লেকশন কোএফিসিয়েন্ট একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, সো ডেফিনেটলি একটা কমপ্লেক্স কোয়ান্টিটির একটা ম্যাগনিটিউড, একটা ফেজ আছে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট আছে, সো একটা ম্যাগনিটিউড, একটা ফেজ পার্ট আছে। ওকে, এখন আমরা যদি এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট থেকে বের করতে চাই স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, কেউ বলতে পারবে নাকি তোমাদের এই ইকুয়েশন করানো হয়েছিল বা মনে পড়ে নাকি কিছু? স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ফর্মুলাটা কি? ফর্মুলা মনে নেই ম্যাডাম, পড়ানো হয়েছিল। আচ্ছা, খুব ভালো কথা। এখন স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা কখন তৈরি হবে? আমরা যখন ওয়েভ পড়ি, আমরা 9, 10 বা ইন্টারমিডিয়েট কোনো এক সময় আমরা পড়ে আসছিলাম চলমান তরঙ্গ আর স্থির তরঙ্গ, মনে আছে? চলমান তরঙ্গ মানে কি? আমার ট্রাভেলিং ওয়েভ। আর স্থির তরঙ্গ মানে কি? যেই ওয়েভটা হচ্ছে একটা জায়গায় স্থির হয়ে আছে, একটা জায়গায় স্টেশনারি হয়ে আছে। তো ভালো কথা। এখন আমার যখন ট্রাভেলিং ওয়েভ হতে হবে, ট্রাভেলিং ওয়েভের কি থাকতে হবে? ডেফিনেটলি একটা ওয়েভ পজিশনের সাথে সাথে তো চেঞ্জ হচ্ছে, বা তাকে কি করতে হবে? তাকে সময়ের সাথে সাথেও চেঞ্জ হতে হবে। আমরা স্ট্যান্ডিং ওয়েভ রেশিও আসার আগে ওয়েভের টাইপটা দেখে নিই। সো যখন আমি একটা ট্রাভেলিং ওয়েভের কথা চিন্তা করছি, লেটস সে আমার ট্রান্সমিশন লাইন দিয়ে একটা ওয়েভ ট্রাভেল করছে, সেই ওয়েভটা দুইটা জিনিসের সাপেক্ষে তার চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে পজিশনের সাপেক্ষে, আরেকটা হচ্ছে টাইমের সাপেক্ষে, রাইট? সো সেরকম ভাবে আমি যদি দেখি, তাহলে আমার এটা হচ্ছে পজিশনের সাপেক্ষে চেঞ্জ e টু দি পাওয়ার মাইনাস গামা জেড, তারপরে আসছে হচ্ছে e টু দি পাওয়ার জে ওমেগা টি। এই জে ওমেগা টিটা হচ্ছে তার টাইমের সাপেক্ষে চেঞ্জকে বোঝানো হচ্ছে, তাই তো? সো দিস ইজ আ কেস অফ ট্রাভেলিং ওয়েভ। এখন যখন আমি স্ট্যান্ডিং ওয়েভ বলবো, স্ট্যান্ডিং ওয়েভের প্রবলেমটা কি? স্ট্যান্ডিং ওয়েভের প্রবলেম হচ্ছে পজিশনের সাপেক্ষে তার চেঞ্জ হয়, ভালো কথা, কিন্তু তার টাইমের সাপেক্ষে তার কোনো চেঞ্জ হয় না। ক্লিয়ার? যদি টাইমের সাপেক্ষে তার কোনো চেঞ্জ না হয়ে থাকে, তাহলে আমরা যদি খুব ওই লিয়াওয়ের বই থেকেই অ্যাকচুয়ালি আমি এই ইকুয়েশন গুলা লিখছি, আমরা যদি স্ট্যান্ডিং ওয়েভের কেস চিন্তা করি, যেখানে স্ট্যান্ডিং ওয়েভ কখন হয়? যদি আমার শুধু একটা ওয়েভ থাকতো, ফরওয়ার্ড ওয়েভ, সামনের দিকে এগিয়ে যাচ্ছে টাইমের সাথে সাথে, সো ইট উইড বি আ ট্রাভেলিং ওয়েভ। আর স্ট্যান্ডিং ওয়েভ কখন হচ্ছে? স্ট্যান্ডিং ওয়েভ তখন আসছে যখন আমার ফরওয়ার্ড ওয়েভ আর রিভার্স ওয়েভ একজন আরেকজনের উপরে সুপার ইম্পোজ হচ্ছে। সো আমরা যদি ওই সূত্রটা দেখি, এটা কিন্তু পুরাই লিয়াও। এই কেসে আমরা যদি এই ফর্মুলাটাকে একটু আরেকটু আমরা এই ফর্মুলাটাকে যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, আমি বুঝাচ্ছি না বিকজ আমি ধরেই নিচ্ছি এখানে বোঝানোর কিছু নাই। আমাদের হসপিটাল এর সাথে কি কমন নেই?
alpha z আচ্ছা এইগুলো আমি আর লিখলাম না, তোমরা দেখেই বুঝতে পারতেছো। এই পার্টটা হচ্ছে v প্লাস e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড প্লাস v মাইনাস e টু দি পাওয়ার আলফা জেড। সো এই পার্টটা হবে হচ্ছে v প্লাস e টু দি মানে মাইনাস j দিয়ে v প্লাস e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড মাইনাস v মাইনাস e টু দি পাওয়ার প্লাস আলফা জেড। এনিওয়ে এখন এই পার্টের এই ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, আমরা কি দেখবো, একটা কমপ্লেক্স ভ্যালু a প্লাস jb ফরম্যাটে আছে, তাই তো? এই কমপ্লেক্স ভ্যালু যদি হয়ে থাকে তার মানে কি, তাকে যদি আমি কমপ্লেক্স নোটেশনে লিখি, এটার একটা ম্যাগনিটিউড আর একটা ফেজ অবস্থাতেও একে আমরা লিখতে পারি। এবং পুরো পার্টের মধ্যে দেখো টাইম পার্টটা কিন্তু কোথাও নাই। যখনই টাইম পার্টটা নাই তার মানে কি, এটা কিরকম ইকুয়েশন? এটা একটা অবশ্যই স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। আমরা যখন ওয়েভ গাইড করব, আমরা একেবারে স্ট্যান্ডিং ওয়েভের জেনারেল ইকুয়েশন দিয়ে আরো একবার দেখবো যে স্ট্যান্ডিং ওয়েভ কোনো একটা ইকুয়েশন দেখেই বোঝা যায় যে সেটা স্ট্যান্ডিং ওয়েভ হবে নাকি সেটা ট্রাভেলিং ওয়েভ হবে। ট্রাভেলিং ওয়েভ বোঝাটা তো খুবই ইজি, যখনই টি আর জেড দুইটাই জিনিস আছে সেটা ট্রাভেলিং ওয়েভ, আর যখন শুধুমাত্র পজিশন আছে সেটা হচ্ছে আমার স্ট্যান্ডিং ওয়েভ। এনিওয়ে, সো এই ট্রাভেলিং ওয়েভ যদি আমরা চিন্তা করি, এখন ট্রাভেলিং ওয়েভের একটা প্রপার্টি হচ্ছে কি বলো দেখি, ফেজ ভেলোসিটি। ট্রাভেলিং ওয়েভের ফেজ ভেলোসিটিটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সেই ক্যারেক্টারিস্টিক্সে আসার আগে আমরা আবার স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা দেখে আসি। স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কি জিনিস? আমি যখন একটা ফরওয়ার্ড ওয়েভ ট্রান্সমিট করতে করতে আমি যদি দেখি ব্যাকওয়ার্ড ওয়েভটাও এটার উপরে সুপার ইম্পোজ হয় এবং ওয়েভটা যদি একই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াস অসিলেট করতে থাকে, এই ওয়েভটার মেইন ক্যারেক্টারিস্টিক্স কি? আমি যদি অ্যানিমেশন দেখাতে পারতাম খুবই ভালো লাগতো, যে এই জিনিসটা এনভেলাপের মতন একবার এই ফ্রেমে অসিলেট করছে, একবার এই ফ্রেমে অসিলেট করছে, সরি এটা একবার এই ফ্রেমে অসিলেট করছে, তারপরের বারে এই ফ্রেমে অসিলেট করছে, বাট কন্টিনিউয়াসলি একই জায়গায় দাঁড়িয়ে সে অসিলেট করে যাচ্ছে। ঠিক আছে, একই জায়গায় দাঁড়িয়ে অসিলেট করে যাচ্ছে, দ্যাটস হোয়াই ইটস আ স্ট্যান্ডিং ওয়েভ। এখন এই স্ট্যান্ডিং ওয়েভের প্রপার্টির মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম ভোল্টেজের রেশিও বা স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এই স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা কি কনসিডার করছে? এই যে একটা অসিলেট যখন করে, সেই অসিলেশনের ম্যাক্সিমাম ভোল্টেজটা কত আর মিনিমাম ভোল্টেজটা কত, তার রেশিও। ম্যাক্সিমাম আর মিনিমাম এটা কখনো পজিটিভ নেগেটিভ হতে পারে না। সো তার মানে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কি, কোনো দিক থাকতে পারে না। স্ট্যান্ডিং ওয়েভ রেশিও অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি। এবং স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর সাথে রিফ্লেকশন কোএফিসিয়েন্টেরও একটা সম্পর্ক আছে। রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সাথে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর সম্পর্কটা কি? ওয়ান প্লাস গামা, ওয়ান মাইনাস গামা। এই গামাটা কি জিনিস? এটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। খেয়াল করে দেখো, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের আমরা ম্যাগনিটিউড নিচ্ছি। ম্যাগনিটিউড কেন নিচ্ছি? বিকজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। ভেক্টর না বলে আমি যদি এভাবে বলি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, সো ম্যাগনিটিউড ফেজ আছে, আমরা এখানে অনলি ম্যাগনিটিউডটাকে কনসিডার করব। সো স্ট্যান্ডিং ওয়েভ রেশিও will always be a পজিটিভ ভ্যালু, ওটা কখনোই নেগেটিভ ভ্যালু হবে না। এখন যখন আমার ওপেন সার্কিট চিন্তা করেছিলাম, আমরা ওপেন সার্কিটের ক্ষেত্রে ছিল লোডের যে ইম্পিডেন্স যেটা আমরা ধরেছিলাম সেটা ছিল ইনফাইনাইট। ওপেন সার্কিটের ক্ষেত্রে লোড ইম্পিডেন্স ইনফাইনাইটের কারণে গামার ভ্যালু ছিল কি +1, তাই না? তাহলে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ভ্যালু কত ওপেন সার্কিটের জন্য? ইনফাইনাইট। আর যদি আমরা শর্ট সার্কিট বলি তাহলে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ভ্যালু কত? অনিরুদ্ধ কুণ্ড বলো দেখি,
স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ভ্যালু শর্ট সার্কিটের জন্য কত? অনিরুদ্ধ, কই ঘুমায় গেছে তো? আচ্ছা, তোমরা কি বাবা ক্লাস এরকম রেডিও ছাড়ার মতন করেই করো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না তোমার কথা। অনিরুদ্ধ, জি ম্যাম, আমি জি একটু মানে জি ম্যাম, রেডিও আমার ছেড়ে হচ্ছে এখানে ম্যাডাম নেট আমি চলে অন্যভাবে চলে গিয়েছিল। গেছিলাম। ম্যাম নেট চলে গিয়েছিল, আমি এখানে বুঝতে পারছি না। তাই নাকি? এটা কেমনে হয়? শর্ট সার্কিটের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কত সেটা বলতে পারবে না? সরি, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কত বলতে পারবে না? ম্যাম আমি কোশ্চেনটা শুনিনি, মানে ম্যাম এতক্ষণ শর্ট মানে ম্যাম আমি সার্কিটের ক্ষেত্রে জি ম্যাম। স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কত? ম্যাম শর্ট সার্কিটের ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা কত? হ্যাঁ, ম্যাম এটা হচ্ছে -1। শর্ট সার্কিটের ক্ষেত্রে লোড ইম্পিডেন্স 0, তাহলে জি ম্যাম, রিফ্লেকশন এটা কোএফিশিয়েন্ট -1, তাহলে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কত? -1 উপর হচ্ছে 1 আর নিচে হচ্ছে ম্যাম শর্ট সার্কিটের ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও ম্যাম এটা কি ইনফাইনাইট? বুঝতে পারতেছি না। আর কে বলবে? ইফতি আকিব। শর্ট সার্কিটের স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কত? আচ্ছা, 0 ম্যাম। ম্যাম শর্ট সার্কিটের ইনফাইনাইট। ক্ষেত্রে আমরা যখন ম্যাম ওপেন সার্কিট ইনফাইনাইট। করলাম, ইনফাইনাইট ম্যাম, এটাই বলেছিলাম। ওপেন সার্কিটের infinite হবে। ইনফাইনাইট, শর্ট সার্কিটেরও ইনফাইনাইট। শর্ট সার্কিটে 0। ম্যাম 1 ম্যাম ইনফাইনাইট, দুইটাতে ইনফাইনাইট। 1 হবে -1টা ম্যাম -1টা ম্যাম -1টা তো হচ্ছে মডুলাস হচ্ছে, তো নিচে মডুলাস 1 হচ্ছে ম্যাম, মাইনাস দুইটাই 1 মাইনাস 1 মাইনাস মাইনাস 1 মডুলাস। ই হবে ম্যাম, ম্যাম দুইটাই নিচে তো 0 হয়ে ইনফাইনাইট যাচ্ছে, হবে। নিচে দুই 0 হয়ে ক্ষেত্রে। যাচ্ছে। যেহেতু ম্যাগনিটিউড সেম, সো স্ট্যান্ডিং ওয়েভ রেশিও দুইটার ক্ষেত্রে সেম। স্ট্যান্ডিং ওয়েভ রেশিও দিক চিনে না। সো রিফ্লেকশন কোএফিশিয়েন্টের যখন -1 ও হয়ে থাকে ভ্যালুটা, -1টাও এই মডুলাসের মধ্যে থেকে বের হয়ে 1ই আসে। 1 হয়ে সো যাচ্ছে আলটিমেটলি স্ট্যান্ডিং ওয়েভ রেশিও চলে আসবে কত? ইনফাইনাইট। ম্যাম ইনফাইনাইট। একমাত্র যদি রিফ্লেকশন না হয়ে থাকে, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট যদি 0 হয়, তখন হবে হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ভ্যালু 1। তার মানে স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1 and it can go up to infinite. আমি যদি কোনো একটা ট্রান্সমিশন লাইন সিস্টেম ডিজাইন করি, আমরা চেষ্টা করব যে সিস্টেমের রিফ্লেকশন যেন মিনিমাম থাকে। তাহলে সিস্টেমের রিফ্লেকশন মিনিমাম থাকার মানে কি? রিফ্লেকশন কোএফিশিয়েন্ট অলমোস্ট 0 এর কাছাকাছি যেন থাকে। তার মানে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও যেন 1 এর কাছাকাছি থাকে। স্ট্যান্ডিং ওয়েভ রেশিও খুব বেশি হলে অনেক বেশি রিফ্লেকশন হচ্ছে, সেটা আমরা চাই না। আমরা সব সময় চাই স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ভ্যালুটা যেন খুব কম হয়। একটা ট্রান্সমিশন লাইনে পাওয়ার ফ্লো করার জন্য আমরা চাইবো স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ভ্যালুটা যেন খুব কম হয়। ঠিক আছে? খুব কম মানে কি? 1 এর কাছাকাছি হয়। ক্লিয়ার সবাই? ওকে। এরপরে আমরা আরেকটা প্রপার্টি যেটা আমরা একটু আগে বলছিলাম যে এই ট্রাভেলিং ওয়েভের জন্য, সেটা কি? ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি তোমরা এটা পড়েই আসবে। এইগুলা মোটামুটি রিভিশনের ক্লাস, তো সবকিছু তো অত ডিটেইলে বলার দরকার নাই, তোমরা নিশ্চয়ই এগুলা সব পড়ে আসছো। ফেজ ভেলোসিটি মানে কি? ফেজ ভেলোসিটি বলতে আমি যদি একটা ওয়েভ চিন্তা করি, একটা সার্টেন পয়েন্ট পি, ধরো টি ইকুয়াল টু 0 ইনস্ট্যান্টে পি পয়েন্টটা এখানে আছে। যখন সময়ের সাথে সাথে এই ওয়েভটা আরেকটু আগিয়ে গেল, তখন ধরো পি পয়েন্টটা আরেকটু আগিয়ে যাচ্ছে। লেটস সে টি ইকুয়াল টু মানে টি ইজ গ্রেটার দেন 0, সোজা কথা। তারপরে কি? টি আরো কিছুটা আগিয়ে যাচ্ছে, আমার ওয়েভটা তো আগাচ্ছে, তো এটা আরেকটু আগিয়ে যাচ্ছে। এরপরে ওয়েভটা আরো আগাচ্ছে। তো আমি কি দেখতে যাচ্ছি? আমি দেখতে পাচ্ছি আমার এই ফেজটা সময়ের সাপেক্ষে
আলটিমেটলি সে আগিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট ফেজ। আবার আমি যদি ইন টার্মস অফ পজিশন চিন্তা করি, পজিশনের সাপেক্ষেও কি হয়, এই ওয়েভটার পজিশন আমি এখানে একটা চিন্তা করছি, একটা নির্দিষ্ট ফেজ, একটা পয়েন্ট, একটা মানে নির্দিষ্ট ফেজ মানে একটা ওয়েভের একটা নির্দিষ্ট পয়েন্ট, এই ফেজটা টাইমের সাপেক্ষে কিভাবে এগিয়ে যাচ্ছে। আবার আমি এভাবেও চিন্তা করতে পারি যে পজিশনের সাপেক্ষে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। একক সময়ে পার ইউনিট টাইমে ফেজ যেটুকু চেঞ্জ হয় সেটাই হচ্ছে ফেজ ভেলোসিটি। সো আমি যদি ফর্মুলা দিয়ে চিন্তা করি, যে একটু আগেই আমরা দেখে আসছিলাম ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, দিস ওয়ান। এখন এখানে যদি আমি একদম ফেজ পার্টটাকে আলাদা করে লিখতে চাই, যে ই নট, ধরো এটা ধরো আমি ধরে নিলাম অ্যাবসলিউটলি লসলেস কেস, তো শুধুমাত্র জে বিটা আছে, তাহলে মাইনাস জে বিটা জেড টু দি পাওয়ার জে ওমেগা টি, বা আরো ভেঙে যদি লিখি একবারে ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস বিটা জেড। তাহলে এই ওমেগা টি মাইনাস বিটা জেড কি আমার ফেজ, তাই তো? এবং আমি ধরে নিলাম যে আমার এই ফেজটা একটা কনস্ট্যান্ট পয়েন্টেই আছে, এই পয়েন্টটা সময়ের সাপেক্ষে পজিশনের সাপেক্ষে আগাতে পারে, বাট পয়েন্টটা আমার সেম। তাহলে কি ওমেগা টি মাইনাস বিটা জেডটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম। যদি সেটা হয়ে থাকে, এখন যদি আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি ওমেগা মাইনাস বিটা ডিজেড বাই ডিটি ইকুয়াল টু 0, বা আমি যদি এর পজিশনটা ইন টার্মস অফ টাইম ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার ডিটি হচ্ছে ওমেগা বাই বিটা। আচ্ছা একটু তোমরা আমাকে 1 মিনিট একটু সময় দাও, হ্যাঁ আমি একটু ব্রেক নিচ্ছি, 1 সেকেন্ড। সরি বাবা। আচ্ছা সো তাহলে আমি ফেজ ভেলোসিটিটা কি দেখতে পাচ্ছি, ফেজ ভেলোসিটিটা আমি পাচ্ছি ওমেগা বাই বিটা। আমরা এই ফেজ ভেলোসিটির ইকুয়েশন বিভিন্ন জায়গায় পুট করব। ফেজ ভেলোসিটি কোথা থেকে অরিজিনালি আসছে, আমার কনস্ট্যান্ট রেট অফ ফেজের টাইমের সাপেক্ষে যে চেঞ্জ হচ্ছে, সরি কনস্ট্যান্ট ফেজ, কনস্ট্যান্ট একটা ফেজ পয়েন্টের টাইমের সাপেক্ষে যে চেঞ্জ হচ্ছে, সেই রেট অফ চেঞ্জ পার ইউনিট টাইম হলো আমার ফেজ ভেলোসিটি। ঠিক আছে? আচ্ছা এছাড়া আরেকটা আছে গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি কি জিনিস? গ্রুপ ভেলোসিটি যখন আমরা ইকুয়েশন দেখব তখন না হয় আমরা যখন ওয়েভগাইডের ইকুয়েশন ডিরাইভ করব তখন না হয় আমরা আরেকবার দেখব। এখন আপাতত আমাদের গ্রুপ ভেলোসিটি নিয়ে চিন্তা না করলেও হবে। আচ্ছা গ্রুপ ভেলোসিটি মেইনলি হচ্ছে গ্রুপ অফ ওয়েভের ভেলোসিটি যদি চিন্তা করি, সেইটা হচ্ছে আমার গ্রুপ ভেলোসিটি। ফাইন, এইবারে আমরা চলে আসি আমাদের মোটামুটি ট্রান্সমিশন লাইনের ইকুয়েশন গুলা, মোটামুটি আমরা বা ট্রান্সমিশন লাইনের ইকুয়েশন তো বলবো না, ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্ট গুলো আমরা কম বেশি দেখলাম। আমরা নেক্সট ক্লাসে শুরু করব মেটালিক ওয়েভগাইড, মেটালিক ওয়েভগাইডের ফিল্ড ইকুয়েশন। এখন মেটালিক ওয়েভগাইডের ফিল্ড ইকুয়েশন দেখার আগে আমরা একটু
একটু ইন্ট্রোডাকশন আজকে দিয়ে নিতে চাই, সেগুলো হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি জিনিস কারো মনে আছে? নিশ্চয়ই না, নাকি অনেকেরই মনে আছে? ম্যাক্সওয়েলস ইকুয়েশন যদি আমি কাউকে জিজ্ঞেস করি ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে পারবে? সূত্র বলার দরকার নাই। সূত্র কেউ বলতে হবে না বাবা, বাট ম্যাক্সওয়েল ইকুয়েশনের মানে বুঝাইতে হবে। পারবে নাকি কেউ? একটু আমরা এই ওয়েভগাইডের ইকুয়েশন গুলা পড়বো জর্ডানের বই থেকে। দেখবা জর্ডানের বই তোমাদের সফট কপির মধ্যে দেওয়া আছে যতদূর মনে পড়ে। বাই দ্য ওয়ে, এই ম্যাক্সওয়েল ইকুয়েশনের আগে আরেকটা কথা মনে হলো, পোলারাইজেশন আমরা খুব ভালো মতন জানি না। পোলারাইজেশন আমরা পড়ে আসছি, তাই না? হ্যাঁ ম্যাম, পরে আসছি। আচ্ছা, ভার্টিক্যাল আর হরাইজন্টাল পোলারাইজেশনের মধ্যে ডিফারেন্স কি? ভার্টিক্যাল পোলারাইজেশন কোনটা আর হরাইজন্টাল পোলারাইজেশন কোনটা? পড়ছি এগুলা? মনে নেই। আচ্ছা, খুব তাড়াতাড়ি বলি, হ্যাঁ, তাহলে মনে হয় ম্যাক্সওয়েল ইকুয়েশন নেক্সট ক্লাসে শুরু করতে হবে। এনিওয়ে, আমরা যখন, আচ্ছা পোলারাইজেশন মানে কি এটা কি মনে আছে কারো? এক কথায় উত্তর দিতে পারবা পোলারাইজেশন মানে কি? নাহিয়ান, তাসনিম? না ম্যাম, আমার মনে নেই। আরিফা? ম্যাম, ওয়েভের অসিলেশনের ওরিয়েন্টেশনটা আর কি, সে অসিলেশনটা কিভাবে হচ্ছে। আচ্ছা, একটা ওয়ার্ড খালি অ্যাড করি সেখানে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা। ওয়েভের অসিলেশনটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য প্রাইমারিলি আমরা ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের ডিরেকশন দেখলেই বুঝতে পারবো তার পোলারাইজেশন কি। ঠিক আছে? এখন ভার্টিক্যাল মানে কি? লেটস সে আমার খাতাটা গ্রাউন্ডের উপর আছে, আমার পেন্সিলটা যদি আমি ইলেকট্রিক ফিল্ড চিন্তা করি, দিস ইজ ভার্টিক্যাল পোলারাইজেশন। তার মানে কি, গ্রাউন্ডের সাথে যদি পারপেন্ডিকুলার ভাবে তুমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চিন্তা করো, ইলেকট্রিক ফিল্ড যদি এই বরাবর এই গ্রাউন্ডের সাথে এই টেবিলের উপরে, যদি ছবিটা কতটা জাস্টিস করতেছে আমি জানি না, এই খাতাটাকে যদি আমি গ্রাউন্ড ধরি, আমার পেন্সিলটা পারপেন্ডিকুলার ভাবে আছে গ্রাউন্ডের সাথে, যখন সে ভার্টিক্যালি পোলারাইজড হচ্ছে, ভার্টিক্যালি অসিলেট করছে, ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ভার্টিক্যাল পোলারাইজেশন। যদি গ্রাউন্ডের সাথে সেভাবে প্যারালাল থাকে, দ্যাট ইজ হরাইজন্টাল পোলারাইজেশন। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমি বলছি। এছাড়া আমরা লিনিয়ার পোলারাইজেশন, ইলিপ্টিক্যাল পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন দেখছি নাকি? হ্যাঁ ম্যাম। ম্যাম, ওগুলো ছিল। রাইট। তার মানে কি, ইলেকট্রিক ফিল্ড যখন এরকম সরল রেখায় চেঞ্জ হচ্ছে, লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ লিনিয়ার পোলারাইজেশন। সার্কেল করলে সার্কুলার, ইলিপস করলে ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। রাইট। এখন আমরা যখন এই সরল রেখায় চেঞ্জ হচ্ছে বা সার্কেলের মধ্যে চেঞ্জ হচ্ছে, এই সব কিছুর উপরে আমরা আরেকটা কথা বলি, ট্রান্সভার্স ইলেকট্রিক, ট্রান্সভার্স ম্যাগনেটিক। সেটা কি? প্রপাগেশন ডিরেকশনের সাথে। দেখো সবগুলাকেই আমরা পোলারাইজেশন বলছি, জাস্ট রেফারেন্স পয়েন্টটা ভিন্ন। যখন আমি বলছি ভার্টিক্যাল পোলারাইজেশন বা হরাইজন্টাল পোলারাইজেশন, তখন আবার রেফারেন্স পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডের সাথে সে ভার্টিক্যালি আছে না গ্রাউন্ডের সাথে সে প্যারালাল বা হরাইজন্টালি আছে, সেটা হচ্ছে হরাইজন্টাল পোলারাইজেশন। যখন আমি ট্রান্সভার্স ইলেকট্রিক বা ট্রান্সভার্স ম্যাগনেটিক বলছি, তখন আমার পোলারাইজেশনটা ডিপেন্ড করছে কি ডিভাইসটার উপর। লেটস সে আমি ওয়েভগাইড যেটা চিন্তা করছি, সেই ওয়েভগাইডের ডিরেকশনের উপরে, সেই ওয়েভগাইডের ভিতরের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমার ট্রান্সভার্স ইলেকট্রিক বা ট্রান্সভার্স ম্যাগনেটিক বোঝাচ্ছি। স্ট্রাকচার যদি এমন হয়, প্রপাগেশন যেই ডিরেকশনে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যদি সেই ডিরেকশনে না থেকে ট্রান্সভার্স ডিরেকশনে থাকে,
দ্যাট ইজ ট্রান্সভার্স ইলেকট্রিক। ইলেকট্রিক ফিল্ড যদি ওই প্রপাগেশন ডিরেকশন থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড যদি ট্রান্সভার্স ডিরেকশনে থাকে দ্যাট ইজ ট্রান্সভার্স ম্যাগনেটিক। ওকে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ট্রান্সভার্স ইলেকট্রিক আর ট্রান্সভার্স ম্যাগনেটিক এই টাইপের মোড গাইডেড স্ট্রাকচারে পাওয়া যায়। গাইডেড স্ট্রাকচার মানে কি, এই যে যেমন ধরো আমরা ওয়েভ গাইড বললাম, যেগুলো বদ্ধ স্ট্রাকচার সেগুলোতে পাওয়া যায়। যখনই আমরা ফ্রি স্পেসে চলে যেতে পারি, ফ্রি স্পেসে চলে যাই, হাইব্রিড মোড চলে আসে বা কোয়াসি টিএম চলে আসে, এরকম অনেক কিছু মোড টোড চলে আসে, বাট আমাদের বেসিক গুলো যেন আমাদের মাথায় থাকে। ওকে, সো এরপরে শুরু হয় ম্যাক্সওয়েলের ইকুয়েশন। আমি নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েলের ইকুয়েশন মানে একটু ছোট ছোট করে হলেও আজকে শুরু করতে চাচ্ছিলাম, বাট আমার মনে হয় নেক্সট ক্লাসে শুরু করলে খারাপ হয় না। আজকে খালি একটুখানি লিখে যাই, নইলে আমাদের মানে সময় যতটা আগিয়ে রাখা যায় আর কি। ফার্স্ট অফ অল আমরা যখন ম্যাক্সওয়েলের ইকুয়েশন বললাম, এই ইকুয়েশনটার মানে বুঝি নাকি, মানে আমার নোটেশন, এই জিনিসটা কি? কেউ কারো মনে আছে? ডেল বা নেবলা। নেবলা, হ্যাঁ, এই নেবলা ক্রস বললে এটাকে আমরা কিভাবে পড়বো? এই ইকুয়েশনটাকে, এইটুকু পার্টকে কিভাবে পড়বো? নেবলা ক্রস এইচ। কার্ল ডাইভারজেন্স পড়ছিলাম নাকি আমরা? জি ম্যাম, এটা কার্ল। কার্ল অফ এইচ। কার্ল মানে কি? এই নেবলাটা কি জিনিস? নেবলা হচ্ছে পজিশনের সাপেক্ষে চেঞ্জ। তার মানে কি, পজিশনের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে নেবলা। নেবলা ক্রস এইচ মানে হচ্ছে যদি এইটাও ভেক্টর হয়, এই এইচ তো ডেফিনেটলি ভেক্টর, তাই না? সো দুইটা ভেক্টরের, একটা ভেক্টরের সাপেক্ষে যদি তার ভেক্টর চেঞ্জ হয়, আউটপুটটা ভেক্টর আসবে। ওই রকমের মানে এক্সপ্লেনেশনের জন্য তখন আমরা এটাকে বলি কার্ল। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, তিনটা জিনিস ছিল। কোনটা কি জিনিস বলতে পারবা? স্কেলারের সাথে যদি গুণ হয় তখন গ্রেডিয়েন্ট, আর যদি ভেক্টরের সাথে যদি ডট গুণ হয় ডাইভারজেন্স, আর ক্রস গুণ হলে কার্ল। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে যখন আমি স্কেলারের সাথে গুণ করছি ডেফিনেটলি আমার আউটপুটটা একটা ভেক্টর আসবে। যখন আমি ভেক্টরের সাথে গুণ করছি, দুই রকমের হতে পারে, ভেক্টরের সাথে ডট গুণ হতে পারে যে আউটপুটটা একটা স্কেলার আসবে, আবার ভেক্টরের সাথে ক্রস গুণ হতে পারে যে আউটপুটটা একটা ভেক্টর আসবে। এই কেসটাকে বলা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। তার মানে গ্রেডিয়েন্টের আউটপুট আমার, সরি মানে ওটা ডাইভারজেন্স। আমি এটা divergence, হ্যাঁ। ডাইভারজেন্স। এই কেসটাকে আমি বলতে চাচ্ছি গ্রেডিয়েন্ট। যখন আমার ভেক্টরের সাথে ভেক্টর, মানে এটা তো নেবলা তো আমার ভেক্টরই অবশ্যই, যখন আমার ভেক্টরের সাথে যখন আমি ডট গুণ করছি, যখন আমার সরি ডট গুণ করছি বলি, আমি স্কেলারের সাথে যখন আমি ভেক্টরের গুণ করছি, যখন আমার আউটপুটটা ভেক্টর আসছে সেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। তারপরে যখন আমি স্কেলার আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে আমার ডাইভারজেন্স। আর ওই একই ভেক্টরকে যখন আমি ক্রস গুণ করে ভেক্টর আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে আমার কার্ল। আচ্ছা, সো আমার কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু, এইটা কি, এই ডটটা কি, এটার কোনো মানে আছে? ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি টাইম, রাইট। সো কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু ডিডি বাই ডিটি, ডিফারেন্সিয়েট করছি আমি উইথ রেসপেক্ট টু টাইম, প্লাস জে। যে জিনিসটা কি ছিল? ডেনসিটি, কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি। কিরকম কারেন্ট ডেনসিটি বলতে পারি? আচ্ছা, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, তোমরা একটু দেখো তো এই ম্যাক্সওয়েলের সূত্র, যেন আরেকটু আপডেটেড থাকো, তো যেন আমরা নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি ওয়েভগাইডের ইকুয়েশনে মুভ করতে পারি। আচ্ছা, এখন এই ফর্মটাতে ও মোটামুটি টাইমের সাপেক্ষে ডিফারেনশিয়াল ফর্মে আমার ম্যাক্সওয়েল ইকুয়েশনটা আছে। এটাকে যদি আমি ফেজর ফর্মে কনভার্ট করতে চাই, আমি কি করব? কোন জিনিসটা লাগবে আমার ফেজর ফর্মে কনভার্ট করার জন্য?
কেউ বলতে পারি? ফেজার ফর্মে কনভার্ট করার জন্য ওই যে আমরা ছোটবেলায় পড়ছি না জে ওমেগা, ফার্স্ট ইয়ার টাস্ট ইয়ারেই তো পড়ছি ফেজার। জাস্ট এই ডি বাই ডিটি এর পার্টটাকে আমরা জে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করব। কারো যদি মনে না থাকে কেমন করে আমরা ডি বাই ডিটি থেকে জে ওমেগায় আসছি, নেক্সট ক্লাসে বললে আমরা ওখান থেকে শুরু করব। কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জে ওমেগা ডি প্লাস জে। ঠিক আছে, দিস ইজ দা ফেজর ফর্ম। একইভাবে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রিলেশন দেখতে চাই, ডট মানে হচ্ছে ডিবি বাই ডিটি, সো এটাকেও যখন আমি ফেজর ফর্মে নিব আমি কি লিখবো? জাস্ট কার্ল অফ ইকুয়াল টু মাইনাস জে ওমেগা বি, সরি মাইনাসের জায়গায় ডট দিয়ে দিলাম, মাথা নষ্ট, মাইনাস জে ওমেগা বি। Divergence of D is equal to rho. Divergence of B is equal to 0. By the way, এই D টা কি জিনিস? সব জায়গায় যে D লিখতেছি, D জিনিসটা কি কারো মনে আছে? ম্যাম ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এটা। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কি জিনিস বলতে পারবা? একটু মনে পড়ে কি জিনিস ছিল এই ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিটা? কারো মনে আছে নাকি এই ডিটা কি জিনিস? আচ্ছা, এই তিনটা তো তাও মানে আমরা একটু কম দেখি। এই ইকুয়েশনটা তো আমরা সব সময় জানি, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা মনে আছে কারো? এটা কি, কোথা থেকে কি হচ্ছে? এই ইকুয়েশনটার মানে কি? বিটা কি ছিল? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? তাহলে আমি এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইভারজেন্সটাকে 0 কেন বলছি? কোন একটা মিডিয়ামে এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন ঢুকতেছে সেটা কোনো চেঞ্জ হচ্ছে না এই কারণে। রাইট, যখন আমি কোনো একটা ম্যাগনেট চিন্তা করব, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যতগুলা বের হবে ঠিক ততগুলাই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর মধ্যে পেনিট্রেট করবে। কারণ ম্যাগনেট কখনো মনোপোল হয় না, শুধু নর্থ আছে শুধু সাউথ আছে এটা কখনো হয় না, নর্থ সাউথ সব সময় একসাথে থাকে। সেজন্য পজিশনের সাপেক্ষে যদি আমি এই চেঞ্জটা দেখতে চাই, দিস অলওয়েজ উইল মেক আ 0। পজিশনের সাপেক্ষে ওর 0 চেঞ্জ হচ্ছে। ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই থাকি। আমরা এই ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলা আরেকটু ডিটেইলে ইন্টারপ্রেট করার মাধ্যমে আমরা নেক্সট